শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএ তামিম। এর আগে 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় ট্রাইব্যুনালে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ সহ 5টি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রংপুরের আবু সাইদ হত্যা থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে সবগুলোর সুপিরিয়র কমান্ড হিসেবে দেখানো হয়েছে শেখ হাসিনাকে। শুনানি শেষে অভিযোগ গঠন হলে আগস্টেই সাক্ষ্য গ্রহণ শুরুর কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএ তামিম। তিনি আরও জানান, রামপুরায় কার্নিশে ঝুলন্ত আমির হোসেনকে গুলি ছোড়ার ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধেও তদন্ত শেষ হয়েছে। দ্রুতই প্রতিবেদন দেয়া হবে ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল, অপরাধ ট্রাইব্যুনালেও তাদের বিচারের সুযোগ আছে, এমনটা জানিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত এই দলের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই চেতনা বাস্তবায়ন বিষয়ক বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিতর্ক আলোচনায় উঠে আসে সারা দেশে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ার নেতিবাচক প্রভাবের কথাও। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থাপন করেন জুলাই চেতনা বাস্তবায়নের দায়িত্ব নাগরিক সমাজের নাকি সরকারের। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন, মব সন্ত্রাস জুলাই চেতনার পরিপন্থী। জুলাই আন্দোলনে দেশের জনগণের বুকে গুলি চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করায় আওয়ামী লীগের সমালোচনা করেন তিনি। মব কালচার কিন্তু আমাদের শঙ্কিত করে। নির্বাচনের মাঠে নির্বাচনী প্রচার প্রচারণায় যখন একজন নির্বাচনী প্রচার প্রচারণা করতে যাবেন আরেকজনকে সেখানে হামলা করে কিনা, আমাদের এই মব কালচার সংস্কৃতি গত বেশ কয়েকদিনে আমাদেরকে শঙ্কিত করে তুলেছে। আইন নিজের হাতে তুলে নেবার যে প্রবণতা, সে প্রবণতা কিন্তু আমাদেরকে নানাভাবে শঙ্কা তৈরি করেছে। আয়োজনে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, আওয়ামী লীগের এখন আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তাদের রাজনীতিতে ফিরে আসারও সুযোগ নেই। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। খুন করেছেন, গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি। সারা দেশে ছড়িয়ে পড়া মব সন্ত্রাসের সমালোচনাও করেন অ্যাটর্নি জেনারেল। এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে চাই না। মব সন্ত্রাসের শিকার হতে হয়েছে, আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র, যা 5 আগস্ট আবারও প্রমাণিত হয়েছে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের কথা জানে জনগণ, তবে দীর্ঘ সময় শাসন করলেও দেশে কখনোই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি দলটি। এ সময় জিয়াউর রহমান সম্পর্কে বলেন, সাবেক রাষ্ট্রপতি সব ক্ষেত্রে জাতীয়তাবাদী নীতির কথা রেখেই দেশকে এগিয়ে নিয়েছিলেন। আওয়ামী লীগ কি করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি কি করেছিল, বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করে বিএনপি তৈরি করেছিলেন, সেই কথাগুলো উপলব্ধি করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের পেছনে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট উপলব্ধি করতে হবে। আওয়ামী লীগ জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে
গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল। নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে ভোটের বিকল্প নেই বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠানে কথা বলেন তিনি জানান, শেখ হাসিনার বিভৎসতা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হতে পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর খুব কম সংগ্রামেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে। জনগণ দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়াঙ্গনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনি এতই পরিবেশবাদী? পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন, মানুষের যে অধিকার, এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে এসছে। ক্রীড়াঙ্গনকে ক্যাসিনোতে রূপান্তরিত করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। খেলাধুলায় একেবারেই তারা ধ্বংস করেছে। দলীয় রাজনৈতিক নেতারা প্রত্যেকটি ক্লাবে যেভাবে ঢুকেছে, তাদের কারণে ঐতিহ্যবাহী ক্লাব, আমি ঢাকা মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছি 12 বছর, এই ক্লাবও দেখি এখন ক্যাসিনো চলে। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। সাংবিধানিক দায়িত্বে থাকা কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করলে তাকেও শাস্তির আওতায় আনা যাবে, এমন বিধান আইনে রাখার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে নাগরিক ঐক্য আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ কতটা সুরক্ষা দেয় শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপপ্রয়োগ হবে না এমন ব্যক্তি নিয়োগ দিতে হবে। ঐকমত্য কমিশনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে আলোচনা করা উচিত বলেও মনে করেন তিনি। ঐকমত্য কমিশনের সংলাপের ফলাফল নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, গত 1 বছরে কোনো সংস্কারই করেনি সরকার। সুষ্ঠু নির্বাচনই হবে সবচেয়ে ভালো সংস্কার। যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে। কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সরকার করেছে। বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি কীরকম করে হবে। 1 বছরে পারেনি। আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান। 24-এর কোটা আন্দোলনে দাবি আদায়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কৌশল নিয়েছিলেন আন্দোলনকারীরা। গত বছরের 5 জুলাই ছিল শুক্রবার। এই দিন মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না শিক্ষার্থীদের, ফলে শাহবাগ ও টিএসসি চত্বর ছিল কার্যত ফাঁকা। আন্দোলনের সমন্বয়করা জানান, তবে এটিও ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার একটি কৌশল। এই দিন আন্দোলনকারীরা অনলাইন ও অফলাইনে তাদের দাবির পক্ষে নানা প্রচারণা চালাতে থাকেন। দাবির পক্ষে জনমত তৈরির কাজ চলে। এই দিন রাজপথে কর্মসূচি না দেওয়ার আরও একটি কারণ ছিল বলে জানান সমন্বয়করা। টানা আন্দোলনে যাতে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে না পড়েন, সে কারণেই ছিল এমন কর্মসূচি। কেন্দ্রীয় সমন্বয়করা এই দিন আন্দোলনের নতুন করে যুক্ত হওয়া সমন্বয়কদের সাথেও আলোচনা করেন। পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা হয় এই দিন। আমরা একটা কর্মসূচি যখন সফল করে হলে ফিরতাম বা বাসায় ফিরতাম, তখন কিন্তু আমাদের মনে হতো যে পরবর্তী কর্মসূচিতে কি আসলে মানে শিক্ষার্থীরা আসবে, এই যে একটা প্রশ্ন থাকতো মাথায়। যে কারণ আমি অনেক বেশি টায়ার্ড এবং যারা এসেছিল তারাও অনেক টায়ার্ড, সারাদিন অনেক রোদ ছিল, অনেক হয়তো বৃষ্টিতে ভিজেছি আমরা। তো তখন আমাদের ওগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের পরবর্তী দিনের কর্মসূচি কিন্তু আমাদের দিতে হতো, যে যাতে তাদেরকে কানেক্ট করতে পারি এবং তারা যাতে একটু সফট মনে করে যাতে তারাও আবার আসে।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সকলকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। বাণীতে তারেক রহমান আরও বলেন, গত 16 বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাওতাবাজির নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, দেশের টাকা বিদেশে পাচার সহ জুলুমের রাজত্ব কায়েম করেছিল। আশুরা উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পতিত স্বৈরাচার সারা দেশকেই কারবালার প্রান্তরে পরিণত করেছিল। জুলুম, হিংস্রতা ও রক্তপাতের এক দুঃসহ দুঃশাসনের মধ্যে জীবন কাটাতে হয়েছে এদেশের মানুষকে। রাজনৈতিক প্রভাব মুক্ত করতে না পারলে পুলিশ বাহিনীতে করা কোনো সংস্কারই কাজে আসবে না বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলেন, ভাবমূর্তি ধ্বংসের জন্য পুলিশ নয়, বরং পুরো রাষ্ট্রকাঠামো দায়ী। জাতীয় প্রেস ক্লাবে পুলিশ সংস্কার নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা জানান, আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে পুলিশের মনোবল ফিরিয়ে আনার বিকল্প নেই। বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিতে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক। আয়োজক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, শিক্ষক, অবসরপ্রাপ্ত আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের সংস্কার না হলে রাজনৈতিক সরকারের সময়ে তা অনেকটাই অসম্ভব। স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য স্বাধীন পুলিশ কমিশন প্রয়োজন বলেও মনে করেন তারা। 1861-এ যে পুলিশ অ্যাক্ট ছিল সেটা এখনো ক্রমান্বয়ে চলছে। এটা নিয়ে যারা বিশেষজ্ঞগণ আছে তার অদল বদলের কথা বলতে পারেন। Whenever army is deployed in need of civil power, it means a failure of the police administration. আপনারা কি সেটা সেই চোখে দেখেন? It's a failure, that's why the military comes in. এটা কখনো কোনো দেশের জন্য, কোনো ডেমোক্রেটিক গভর্নেন্সের জন্য এটা কিন্তু একটা সুসংবাদ নয়। আমাদের তো এখনই সময় সংস্কার করার। অন্তর্বর্তী সরকারের যে সুবিধাটি রয়েছে দলীয় সরকারের সেটা নেই। বর্তমান সরকারের করা পুলিশ সংস্কার কমিশনের কড়া সমালোচনা করেন বক্তারা। বলেন, একদিকে সংস্কার কমিশন কারো সঙ্গে আলোচনা না করেই রিপোর্ট দিয়েছে, অন্যদিকে ঐকমত্য কমিশন আলোচনার বিষয়বস্তু থেকে পুলিশ সংস্কার কমিশন বাদ দিয়েছে। আলোচকরা জানান, নিয়োগ, বদলি, পদোন্নতি সহ আমূল সংস্কার করা না গেলে পুলিশকে পুরোপুরি কার্যকর করা কঠিন। পুলিশের জন্য আসলে একটা সেপারেট ল প্রয়োজন, তাদের প্রমোশন, ট্রান্সফার, লিভ এবং ওয়ার্কিং আওয়ার্স। কারণ পুলিশ সার্ভিসটা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম অল আদার্স। আপনি তাকে হাত পা বেঁধে সাগরে বলছেন যে তোমার ওই যে অলিম্পিকে যে গোল্ড মেডেল পায় ওর মতো করে তোমাকে সাঁতার কাটতে হবে, কিভাবে সম্ভব? আমরা যেটা বরাবর বলছি, শুধু পুলিশ না, বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিসের জন্য লিভিং ওয়েজ লাগবে। নাগরিকরা আজ পুলিশের কাছে শুধু নিরাপত্তা নয়, সম্মান, মানবাধিকার রক্ষা ও জবাবদিহিমূলক আচরণ প্রত্যাশা করে। মুখ্য আলোচক সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ আবারও ফিরিয়ে আনতে না চাইলে পুলিশের কার্যকর সংস্কার প্রয়োজন। রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের মতো বাহিনীর অধঃপতন ঘটে বলে মনে করেন তিনি। এ সময় সরকারের কাছে র্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানান মাহমুদুর রহমান। দুটো বাহিনীর সর্বনাশ করেছেন আপনারা, পুলিশেরও সর্বনাশ করেছেন, সামরিক বাহিনীরও সর্বনাশ করেছেন। কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে, সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে, এবং এর কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে, সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে। সো ইট ওয়াজ এ রং কনসেপ্ট, যেই করে থাকুক না কেন পুলিশের মধ্যে সেনাবাহিনী সামরিক বাহিনীকে নিয়ে আসা ওয়াজ এ রং কনসেপ্ট। পুলিশের সংস্কার নিয়ে আলোচনার আয়োজন হলেও ছিলেন না বাহিনীটির দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এ নিয়েও সভায় ক্ষোভ জানান কেউ কেউ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস, এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। শুক্রবার তাদের মধ্যস্থতাকারীদের কাছে আনুষ্ঠানিক জবাব জমা দেয় সংগঠনটি। হামাসের এক বিবৃতিতে জানানো হয় এসব কথা। বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে নিজেদের অভ্যন্তরীণ আলোচনা ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে পরামর্শ শেষ করেছে হামাস। এখন এই প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তাৎক্ষণিকভাবে ও আন্তরিকভাবে আলোচনায় বসার জন্য প্রস্তুত তারা। অন্যদিকে শনিবার ইসরায়েলি গণমাধ্যম জানায়, যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া হাতে পেয়েছে তেল আবিব। এই প্রতিক্রিয়ার বিস্তারিত বর্তমানে পর্যালোচনা করছে ইসরায়েলের কর্মকর্তারা। আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, আলোচনার বর্তমান অগ্রগতি সম্পর্কে তাকে এখনো জানানো হয়নি।
আমি শুনেছি তারা ইতিবাচক সাড়া দিয়েছে, তবে আমাকে এখনো তারা বিস্তারিত জানায়নি। গাজা নিয়ে আমাদের কিছু করতেই হবে, আমরা সেই চেষ্টাই করছি। আগামী সপ্তাহেই গাজায় চুক্তি হতে পারে, আমি খুবই আশাবাদী। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই চলছে গাজায় ইসরায়েলি আগ্রাসন। শনিবার উপত্যকার বিভিন্ন স্থানে আইডিএফের হামলায় প্রাণ গেছে আরও ৪২ ফিলিস্তিনের। এদিকে ত্রাণ কেন্দ্রগুলোতেও চলছে ইসরায়েলি বর্বরতা। ফিলিস্তিনের হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নিহতদের মধ্যে অন্তত ৮ জনের প্রাণ গেছে ত্রাণ কেন্দ্রে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলায় উঠেছে সমালোচনার ঝড়। জাতিসংঘের তথ্যে গত ১.৫ মাসে ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হয়েছে ৬ শতাধিক ফিলিস্তিনের। ২১ মাসের আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৭,৩০০। আহত হয়েছে আরও ১,৩৫,০০০-এর বেশি মানুষ। দেশের দুর্বল ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক তার একটা বড় উদাহরণ, এমনটাই বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, যারা বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিয়েছে তা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। বিগত সময়ে অনেকেই ক্ষমতা বলে ব্যাংকের টাকা পয়সা নিয়ে গেছে, যা পৃথিবীর কোনো দেশেই ঘটেনি। তিনি আরও বলেন, এবার বাজেটে আমদানি শুল্ক কমানো হয়েছে। সভায় প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন। সরকার ফেরত দেওয়ার জন্য তাদের কারো টাকা মার যাবে না, হয়তো সময় লাগতে পারে, করে হয়তো ব্যবসা নাই, সেগুলোর জন্য সময় লাগবে। তুলা আমদানিতে আরোপিত ২% অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ। বলেছে, অগ্রিম আয়কর আরোপ রাজস্ব সংগ্রহের জন্য সুবিধাজনক মনে হলেও সিদ্ধান্তটি আত্মঘাতী। এতে বস্ত্র খাত বড় ধরনের সংকটে পড়বে। চলতি মূলধন সংকুচিত হতে হতে এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে অনেক বস্ত্রকল। সংবাদ সম্মেলনে আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাশা করেছে বিটিএমএ। বহুবিধ সংকটে দেশের টেক্সটাইল শিল্প। শুল্কায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তে থমকে গেছে এই খাতের উৎপাদন। উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। দুপুরে রাজধানীর গুলশানে বিশেষ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় টেক্সটাইল খাতের দুর্দশা। বলা হয়, সুতা আমদানিতে ২% অগ্রিম আয়কর আরোপ করেছে সরকার। এর ফলে বস্ত্রকলগুলোর উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বাড়বে। আমদানি করা তুলা খালাসে এই হারে এআইটি পরিশোধ করতে হলে ধারাবাহিক সংকুচিত হবে মূলধন। আপনারা কি করেছেন? গত সপ্তাহে ৫২,০০০ কোটি টাকা ছাপিয়ে আপনারা কি করেছেন? প্রণোদনা দিয়েছেন দেশকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের কি সেই মেকানিজম আছে? আমরা তো টাকা ছাপিয়ে বেতন দিতে পারি না, আমরা তো টাকা ছাপিয়ে ইউটিলিটি বিল দিতে পারি না। বর্তমানে গভর্নমেন্ট যেই এসআরও মাধ্যমে যেই এইটা দেওয়া হলো 2 থেকে 3 মাস, আমরা আসলে বিয়ার করতে পারবো কিনা আমি সন্দেহ। এই ধরনের সুপরিকল্পিত ভাবে আমাদের এই স্পিনিংকে ধ্বংস করার জন্য পায়তারা চলতেছে। বিভিন্ন খাতে আমরা এআইটি যেটা দিয়ে থাকি, ওইটাও কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না, ওইটাও ফাইনাল সেটেলমেন্ট হিসেবে চলে যায়। উদ্যোক্তারা বলেন, সরকারের এই করকে সমন্বয়যোগ্য বললেও তা বাস্তবে ফেরত পাওয়ার নজির নেই। বস্ত্র উৎপাদনে জড়িত সুতা উৎপাদন, ডাইং, ফিনিশিং, কাপড় তৈরি সহ একাধিক প্রক্রিয়ায় ব্যবসায় অর্জিত আয়ের উপর আয়কর হার সহনীয় করতেও দাবি জানানো হয়। বলা হয়, তা না হলে দেশি বস্ত্রকলগুলো ক্ষতিগ্রস্ত হবে, বেড়ে যাবে আমদানি, কমবে পণ্য রপ্তানিতে মূল্য সংযোজনের হার। আমাদের শিল্পকে গলা টিপে ধ্বংস করার জন্য বলছি যে না, আপনারা নিজের পায়ে দাঁড়ান, ইনসেন্টিভ দেওয়া যাবে না, বিদ্যুতের দাম বাড়াতে হবে, 2% এআইটি করতে হবে। অর্থটা কি বাঁচবো কিনা জানি না, হয়তো ঠিক আমাদের হার্ট অ্যাটাক করে মরতে হবে। চারিদিকে আমাদেরকে ধরে রাখছে আপনার কোনো ঘরে কালো বালিশ দিয়ে মধ্যেখানে গুহার ভিতরে ধরে রাখছে, অবস্থায় আমরা আছি। একই সঙ্গে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন সুতা ও কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি সুতার উপর উৎপাদন পর্যায়ে প্রতি কেজি সুনির্দিষ্ট কর ৫ টাকা অব্যাহতিও দাবি তোলা হয়। প্রতিনিয়ত 2% করে কেটে নিচ্ছেন, 1% করে কেটে নিয়ে যাচ্ছেন। এটাকে যদি আপনি টোটালিং করেন পুরো বছর দিয়ে, এটা 50%। আপনি বলেন একদিকে 18% ইন্টারেস্ট, আরেকদিকে আমার পুঁজি থেকে 50% কেটে নিয়ে চলে যাবে, আমি ব্যবসা করবো, এটা কিভাবে? আমার পক্ষে সম্ভব না। আগামী সোমবারের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিটিএমএ। বলা হয়, এরই মধ্যে বন্দর থেকে তুলা খালাস বন্ধ রাখা হয়েছে। আমি সরকারের কাছে এই আবেদন আপনাদের মাধ্যমে রাখলাম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 6 জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘণ্টায় মোট 239 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার 2.51%। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 24 জনের মৃত্যু হয়েছে, আর করোনা শনাক্ত হয়েছে 629 জনের। চুয়াডাঙ্গায় সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিনের অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই তদন্ত শুরুর কথা জানিয়েছেন সচিব সাইদুর রহমান। ডাক্তার হাদি জিয়াউদ্দিনের অনিয়ম দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। 2024 সালের ফেব্রুয়ারিতে প্রচারিত প্রতিবেদনে উঠে আসে, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় নিজেই ক্লিনিক খোলেন তিনি। সরকারি হাসপাতালের রোগীদের নিয়ে যাওয়া হতো তার ব্যক্তিগত ক্লিনিকে। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডিসেম্বরে তাকে ওই জেলারই সিভিল সার্জন বানানো হয়। সবশেষ জেলার স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে ডাক্তার হাদির বিরুদ্ধে। প্রশ্ন ফাঁস, শেষ মুহূর্তে সিট প্ল্যান বদল, মৌখিক পরীক্ষার সকালে লিখিত পরীক্ষার ফলাফল বদল সহ নানা অভিযোগ তোলেন নিয়োগ প্রত্যাশীরা। গত 15 বছরের সাংবাদিকতার সুষ্ঠু মূল্যায়ন করা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক আলোচনায় এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসির পর্যালোচনা মত বিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের আর্থিক উন্নয়ন সহ সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠনের বিষয়গুলো গুরুত্ব পায়। গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক আলোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গত 15 বছর কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা মূল্যায়নে সরকার জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের জন্য বিশেষজ্ঞ চেয়েছে। এখন আপনি গত 15 বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের 4 মাসে তেমন কোনো অগ্রগতি না থাকায় ছিল হতাশা। দ্রুত সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। আমাদের হয়তো ভুল থাকতে পারে, আমাদের কমতি থাকতে পারে, কিন্তু যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, উদ্যোগ যদি নিত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করতো না। যদি নির্বাচন নিয়েই আমরা চিন্তা করতে থাকি, সেই একটা ভালো নির্বাচনের জন্যও আপনি গণমাধ্যমের কথা চিন্তা না করে নির্বাচন করা সম্ভব কিনা, মানুষ আমাদের কথা শুনবে সেই জায়গা তো আমাকে প্রতিষ্ঠা করতে হবে, নাই তো আমার এক্সিস্টেন্সের কোনো প্রয়োজনই নাই। সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, ভিন্ন বেতন কাঠামো, অন্যান্য সুবিধা নিশ্চিত করা সহ গণমাধ্যম সংস্কার কমিশনে দেয়া বিজেসির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানায় সাংবাদিকদের এই সংগঠনটি। এই 15 দফা সুপারিশের মধ্যে 2-3টা দফা নিয়েও যদি কাজ শুরু হয়, আমি মনে করি যে কমিশনের সদস্যরা যেভাবে একটু সান্ত্বনা পাবেন, তেমনি আমরা মিডিয়াতে যারা কাজ করি, আমার যাদের জন্য এই কমিশনের রিপোর্ট, তারাও একটু আশান্বিত হব যে না, এই সরকার আমলে অন্তত কাজটা শুরু হয়েছে। দুঃখজনক হচ্ছে সে মার্চ মাসের 24 তারিখে জমা দেওয়া হলো সংক্ষিপ্ত তালিকা, সেটার কোনো অগ্রগতি হয়নি। দেখলাম যে 19শে জুন সম্ভবত, প্রায় 3 মাস পরে এটা বাস্তবায়ন কিভাবে করা যাবে তাও সব ক্ষেত্রে না, রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন এই ব্যাপারে কী করা যায় সেটার জন্য 3 মাস পরে একটা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রচার সাংবাদিকদের নিজেদের অধিকারের বিষয়ে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেন বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধিরা। সরকার, মালিক, অন্য যত পক্ষকেই আমরা দোষ দেই, তাদের দায় দায়িত্ব নিয়ে কথা বলি না কেন, আমরা আমাদের নিজেদের দায়িত্বটাকে পালন করি, আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই। যখনই আপনি রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের কথা বলবেন, গণমুক্ত গণমাধ্যম নির্ভর করে রাষ্ট্র কাঠামোর চরিত্র কেমন। আলোচনায় প্রেস সচিব মতামত দেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন 30,000 টাকা হওয়া উচিত। ডিজিটাল অ্যাক্টের বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম কাজ করেছি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও।
মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর বহুল আলোচিত কর ও ব্যয় সংকোচন বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে আইনে পরিণত হলো বিলটি। এটিকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কর ছাড়, ব্যয় হ্রাস এবং সীমান্ত নিরাপত্তা বিনিয়োগ হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বেশ আয়োজন করেই বিলটিতে স্বাক্ষর করেন ট্রাম্প। সে সময় বেশ উচ্ছ্বসিত দেখা যায় তাকে। এই স্বাক্ষরের মাধ্যমেই স্বাধীনতা দিবসের আগে কর ও ব্যয় সংকোচন আইন প্রণয়নের প্রতিশ্রুতি পূরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। দুপুরে যশোর সার্কিট হাউসের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপদেষ্টা আরও বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁ, কুষ্টিয়ার সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া আগামী মাসের শুরু থেকে ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচি চালু হবে। এবারে 53 লাখ পরিবারকে এই কর্মসূচির আওতায় জানা হয়েছে। যশোরে প্রায় 4.5 কোটি টাকার স্বর্ণের বার সহ 2 পাচারকারীকে আটক করেছে বিজিবি। ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার আরিফুল ইসলাম এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোহাম্মদ মেহেদি হাসান। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় তাদের তল্লাশি করে 23টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 4.57 লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানী উত্তরার হাইকেয়ার জেনারেল হাসপাতালে জালালউদ্দিন সরকার নামক এক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। উত্তরা 7 নম্বর সেক্টরের ওই হাসপাতালের সামনেই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মৃত জালালউদ্দিনের ছেলে সোহাগ সরকারের অভিযোগ, গত 23 জুন কোমরের হাড়ের অপারেশন করাতে ওই হাসপাতালে ভর্তি হন তার বাবা। পরদিন কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে অপারেশন শেষে জালালউদ্দিনকে ঘুমের ঔষধ প্রয়োগ করা হলে স্বজনদের দাবি আর জ্ঞান ফেরেনি তার। চিকিৎসক কর্তৃপক্ষের অবহেলায় এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করা হলেও মামলা থেকে কৌশলে হাসপাতালের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও ম্যানেজারকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জালালউদ্দিনের স্বজনরা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন। সকাল 9টায় গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। বর্তমানে তার মরদেহ একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে আগামী সোমবার বাদ মাগরিব গুলশান সোসাইটির মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বজনরা। তারপর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। 111 সরকারের আমলে 9ম সংসদ নির্বাচন পরিচালনা করেন এটিএম শামসুল হুদা। 1966 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এবং পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে। 2000 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিষ্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, 1 বছর পার হলেও জুলাই হত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি দেখছেন না তারা। তাদের অভিযোগ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় উপদেষ্টারা আওয়ামী লীগের বিচারের দাবিতে যেমন শক্ত অবস্থান নিয়েছিলেন, 1 বছর পর তা অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে। এ সময় তারা বিচারের আগে নির্বাচনের দিকে না যেতে সরকারের প্রতি আহ্বানও জানান। হুঁশিয়ারি দেন, এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেবেন তারা। নাটোর প্রেস ক্লাবের 4 যুগ পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পরে একটি শোভাযাত্রা বের করেন প্রেস ক্লাবের সদস্যরা। শোভাযাত্রা শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তার পরিচিতি ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। তাই সবার উচিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। যে সম্মান, আজকে যে পরিচিতি, আজকে যে আমার ভাবমূর্তি, আজকে আমার এই অবস্থান বিভিন্ন মিডিয়ায় যেভাবে আপনারা উপস্থাপন করেছেন, আমি মনে করি আজকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্মাণ বা সৃষ্টির পুরো কৃতিত্ব আমার নাটোরের সাংবাদিক ভাই বোন।
শেষ হলো ৮ দিনব্যাপী চলা ময়মনসিংহ বিভাগীয় টেনিস টুর্নামেন্ট। শুক্রবার রাতে ময়মনসিংহ ক্লাবের টেনিস গ্রাউন্ডে চূড়ান্ত দিনের জমজমাট ম্যাচ উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা। ময়মনসিংহ বিভাগের 4 জেলার 48 জন খেলোয়াড় অংশ নেন এবারের আয়োজনে। বিভিন্ন বয়স ও গ্রুপভিত্তিক 7টি ক্যাটাগরিতে হয় প্রতিযোগিতা। পরে 7টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, এই ধরনের আয়োজনের মাধ্যমে টেনিসের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ যেমন বাড়বে, ঠিক তেমনি গড়ে উঠবে প্রতিযোগিতামূলক মনোভাব। কিছুতেই যেন কাটছে না দিয়েগো জোতার অকাল মৃত্যুর শোক। এখনও শোকস্তব্ধ গোটা লিভারপুল। ক্লাবে ফিরতে ভয় পাচ্ছেন মোহাম্মদ সালাহ। সতীর্থের মৃত্যুতে এখনও প্রার্থনারত এই মিশরীয় তারকা। পিছিয়ে দেওয়া হয়েছে দলের অনুশীলন। চুক্তি অনুযায়ী জোতার বেতনের পুরোটাই পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। 3 সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে ইংলিশ ক্লাবটি। লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটার আকস্মিক মৃত্যুর শোকতাপ এখনো কাটেনি। সতীর্থ হারানোর ব্যথা ভুলতে পারছেন না ভার্জিল ফন ডাইক, মোহাম্মদ সালাহরা। প্রাক মৌসুম প্রস্তুতির জন্য খেলোয়াড়দের রিপোর্টিংও পিছিয়ে দিয়েছে লিভারপুল। এমনকি 2027 সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী জোটার বেতনের পুরোটাই পরিবারকে দেবে লিভারপুল। নিচ্ছে 3 সন্তানের লেখাপড়ার দায়িত্ব। বৃহস্পতিবার ভোরে স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোটা এবং তার ছোট ভাই আন্দ্রে সিলভা। তাদের গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার আগে মাত্র 22 জুন প্রেমিকা রুথ কার্ডোসোর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছিলেন জোটা। নিজের 3 সন্তানকে নিয়ে বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন তিনি। শুক্রবার পর্তুগালে জোটা ও তার ভাইয়ের জন্য আয়োজন করা হয় শোক সভা। শনিবার হয়েছে তাদের দাফন। এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন লিভারপুলের খেলোয়াড়রা। অধিনায়ক ভার্জিল ফন ডাইক ইনস্টাগ্রামে জানিয়েছেন নিজের অভিব্যক্তি। লিখেছেন, তিনি পুরোপুরি বিধ্বস্ত, বিশ্বাসই করতে পারছেন না। ক্লাব ম্যানেজার আর্নে স্লটের নিবেদন, জোটার প্রতি শ্রদ্ধা জানাতে একাত্মবদ্ধ থাকার, একজন আরেকজনের পাশে দাঁড়ানোর। বন্ধু হারানোর বেদনায় ভেঙে পড়েছেন মোহাম্মদ সালাহ। ইনস্টাগ্রামে জোটাকে শ্রদ্ধা জানিয়ে সালাহ লিখেছেন, তিনি সত্যিই বাকরুদ্ধ। 2 দিন আগ পর্যন্ত ভাবতেই পারেননি যে লিভারপুলে ফেরার চিন্তাটাই তাকে ভীত করবে। জোটা আর ফিরবে না, এটা মেনে নেওয়া খুব কঠিন হবে। সালাহর প্রার্থনা জোটার স্ত্রী, সন্তান ও তার পরিবার, বিশেষ করে মা বাবার জন্য, যারা হঠাৎ করে একসঙ্গে 2 সন্তানকে হারালেন। সালার মতোই শোকগ্রস্ত গোটা লিভারপুল। শুক্রবার লিভারপুল দলের একাংশের অনুশীলন কেন্দ্রে হাজির হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে অ্যানফিল্ডে রাখা হয়েছে একটি শোক বই, অর্ধনমিত করা হয়েছে পতাকা। ভক্তরা অ্যানফিল্ড, এমনকি জোটার সাবেক ক্লাব উলভারহ্যাম্পটনের মলিনো স্টেডিয়ামের বাইরেও রেখে যাচ্ছেন ফুল, স্কার্ফ কিংবা জার্সি। সেসবই যেন বাঁচিয়ে রেখেছে দিয়েগো জোটার ফুটবল পায়ে ছুটে চলার স্মৃতি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।